সোমদত্তা তমসার মাকে ফোন করে বলে দিদি খুব অসুস্থ, কাল সকালেই ওদেরকে পাঠিয়ে দেবেন। তমসার মা বলে আপনার গলায় কেমন একটা আদেশের সুর। সোমদত্তা বলে হ্যাঁ আদেশই করছি। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে রঘুর লাশ নার্সিংহোমে আনা হলে পাশ থেকে লালটু প্রতাপকে বলে আপনাকে ডেথ সার্টিফিকেট লিখতে হবে। এদিকে তমসা বাড়ি ফিরে এলে তমসার মা তমসাকে বলে তুমি জামাইকে ছেড়ে অন্য কেন সিটে বসেছো, কি হলো জবাব দাও। এই একই প্রশ্ন সবাই মিলে করতে থাকে। তারপর তমসার মা আলেখ্যকে বলে তুমি ওকে কিছু বললে না। আলেখ্য বলে আমি আর কি বলবো। তমসার মা বলে তোমার মা তো খুবই অসুস্থ, তুমি জানো তো। আলেখ্য বলে হ্যাঁ জানি। আর তমসাকে বলে লাগেজগুলো গুছিয়ে রেখো, কাল বেরিয়ে যাব। এই বলে সেখান থেকে চলে গেলে তমসার ঠাম্মি তমসাকে বলে তোরা আলাদা সিটে কেন বসেছিলি বল। পাশ থেকে ঐশী বলে বাদ দাও না এসব কথা, এখন থাক। এসব কথার মধ্যে তমসার কাকু তমসার আঙুলের কোণে কাটা দেখে জিজ্ঞেস করে তোর আঙুল কাটলো কি করে। তমসা বলে সিটের হাতলে স্ক্রু ছিল, ওটাতে লেগেই কেটে গেছে। কিন্তু তমসার কাকু কথাটা বিশ্বাস করতে চায় না। ওদিকে খগেন নার্সিংহোমে এসে জিজ্ঞেস করে ওর লাশটাকে নিয়ে কে আসলো। পাশ থেকে লালটু বলে আমি। আর বেফাস কথা বলতে থাকলে খগেন লালটুর ওপর রেগে যায়। এই সমস্ত কিছু দেখে সমু তমসাকে ফোন করে বলে রঘুকে আপনি মেরেছেন। তমসা বলে চুপ করো, নার্সিংহোমে কি হচ্ছে না হচ্ছে সমস্ত খবরাখবর আমাকে দেবে। এরপর ডক্টর প্রতাপের মুখোমুখি হতে হবে। এই বলে ফোনটা রেখে দিলে তমসার মা এসে বলে এই তো সিনেমা দেখে এলে, তারপরেও এত কথা কার সাথে বলছো। জামাই খেতে বসেছে জানো না, খাওয়ার সময় বরের সামনে গিয়ে দাঁড়াতে হয়। তমসা বলে ঠিক আছে গিয়ে দাঁড়াচ্ছি। তারপর তমসা আলেখ্যর বোনকে ফোন করে বলে আলেখ্যর মা এখন কেমন আছে, ওনার তো বিপি লো হয়ে গিয়েছিল। আলেখ্যর বোন বলে দিব্যি তো আছেন, হেঁটে চলে বেড়াচ্ছে।